হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আজকে আমরা নিয়ে চলে এসেছি হিস্ট্রি এমসিকিউ সেশনের ক্লাস 5। প্রত্যেক দিনের মতো তোমরা কিন্তু হাতের কাছে খাতা পেন নিয়ে বসবে, নতুন ইনফরমেশন পেলেই নোট ডাউন করবে আর প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, নব্য প্রস্তর যুগের বিখ্যাত কেন্দ্র বুরজাহোম ভারতের কোন রাজ্যে অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? উত্তরটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। বুরজাহোমের অর্থ অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে নাই। বুরজাহোম শব্দের অর্থ হচ্ছে প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ, বার্থ। আচ্ছা, এই বুরজাহোমে মানুষ সেই সময় মাটি খুঁড়ে মাটির ভেতরে বসবাস করত, সেটাকে বলা হচ্ছে পিট ডুয়েলিং, পিট ডুয়েলিং। নেক্সট, রাজস্থানে একটা বিখ্যাত কেন্দ্র আছে মধ্যপ্রস্তর যুগের, যেখানে দেখা যাচ্ছে ভারতের প্রাচীনতম পশুপালনের নিদর্শন সেখানে পাওয়া যাচ্ছে। রাজস্থানের ওই কেন্দ্রটার নাম হচ্ছে বাগোর, বা কোনো কোনো জায়গায় বাঘরও লেখা থাকে, বাগোর বা বাঘর। মধ্যপ্রদেশ তোমরা জানো বিখ্যাত, কারণ সেখানে কি পাওয়া যাচ্ছে? ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত, ভীমবেটকা গুহা, যেখানে দেওয়াল চিত্র আছে পাথরে আঁকা। আচ্ছা, নেক্সট গুজরাটে একটা বিখ্যাত কেন্দ্র যেখানে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া যাচ্ছে, নিদর্শন সেখানে মিলছে। সেই জায়গাটার নাম হচ্ছে ল্যাংনাজ, ল্যাংনাজ খুব গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র গুজরাটের, নোট ডাউন করে নেবে। নেক্সট, মহাত্মা বুদ্ধের মহাপরিনির্বাণের ঠিক পরেই 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল? প্রথমত, মহাপরিনির্বাণ শব্দের অর্থ তোমরা জানো? যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে মহাপরিনির্বাণ শব্দের অর্থ। আচ্ছা, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হচ্ছে এটা তোমরা জানো? প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা তোমরা এটাও কমেন্টে জানাবে। আচ্ছা, 483 খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হচ্ছে, কোন কোন জায়গায় অবশ্য তোমরা এটাও দেখতে পারো যে 480 লেখা আছে, তো 483 আবার 480ও ধরা হয়, ঠিক আছে। আচ্ছা, এই প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে সভাপতিত্ব করেছেন হচ্ছে মহাকাশ্যপ। এর পাশাপাশি অন্যান্য যে বৌদ্ধ সঙ্গীতগুলো হচ্ছে সেখানে সভাপতিত্ব করেছেন কে বা কারা এটা আমরা জেনে নেবো। সেটা হচ্ছে এই যে মঙ্গলিপুত্র তিস্তা, ইনি থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলিং এ, বুদ্ধিস্ট কাউন্সিলে সভাপতিত্ব করছেন। বসুমিত্র ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে সভাপতিত্ব করছেন। তারপরে আসছে সাবুকামি সেকেন্ড কাউন্সিলে সভাপতিত্ব করছেন। সালগুলো আমরা একটু জেনে নেব। মহাকাশ্যপ এই যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলে সভাপতিত্ব করছেন, রাইট। সালটা হচ্ছে এই যে 483 বিসি, কোন কোন জায়গায় 480 বিসিও লেখা থাকে, বিসিই অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ। মঙ্গলিপুত্র তিস্তা অর্থাৎ থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, এটা সংগঠিত হচ্ছে 250 বিসিই তে। সেকেন্ড, যেখানে সাবকামি সভাপতিত্ব করছেন সেটা হচ্ছে 383 বিসিই তে। আর ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে 72 এডি তে। ওকে, নেক্সট কোশ্চেন, ষোড়শ মহাজনপদের মধ্যে তক্ষশিলা কোন মহাজনপদের প্রধান রাজধানী ছিল? তক্ষশিলা ছিল গান্ধারের রাজধানী। এর পাশাপাশি অঙ্গের রাজধানী, মগধের রাজধানী আমরা জেনে নেব। অঙ্গের রাজধানী ছিল চম্পা। নেক্সট, মগধের রাজধানী রাজগৃহ বা গিরিব্রজ, 5টি পাহাড় দ্বারা বেষ্টিত ছিল এই রাজগৃহ বা গিরিব্রজ। অবন্তীর দুটো রাজধানী ছিল, উত্তরের রাজধানী ছিল উজ্জয়ন, আর দক্ষিণ দিকে সাউথের দিকে রাজধানী ছিল মাহিষ্মতি। আচ্ছা, নেক্সট, কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে বিখ্যাত নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? কোন গুপ্ত সম্রাটের আমলে? উত্তরটা হচ্ছে প্রথম কুমারগুপ্তর আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি আমরা জেনে নেব প্রথম চন্দ্রগুপ্ত কেন বিখ্যাত। প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে 320 অথবা 320 এই সালে তিনি গুপ্তাব্দ চালু করছেন, ঠিক আছে, গুপ্তাব্দ চালু করছেন। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হচ্ছে। কে বলছেন? ভিনসেন্ট স্মিথ তিনি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলছেন।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি সকারি উপাধি নিচ্ছেন, সকারি উপাধি নিচ্ছেন। নেক্সট, মধ্যযুগীয় শক্তিশালী চোল রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা নিচের কোন রাজা ছিলেন? চোল রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয়ালয়। আচ্ছা, এর পাশাপাশি আমরা জেনে নেব প্রথম রাজরাজকে বলা হচ্ছে চোল সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠাতা বা চোল সাম্রাজ্যবাদের প্রকৃত প্রতিষ্ঠাতা। চোল সাম্রাজ্যবাদের প্রকৃত প্রতিষ্ঠাতা। নেক্সট, প্রথম রাজেন্দ্র চোল, ইনি গঙ্গা পেরিয়ে বাংলার এই সাইডে দুজন রাজাকে পরাজিত করছেন, তারপরে তিনি উপাধি নিচ্ছেন গঙ্গাইকোন্ডা চোলা। তারপরে তিনি ইনার উপাধির এই নামের সাথেই ম্যাচ করে তিনি একটা সিটি শহর তৈরি করছেন গঙ্গাইকোন্ডা চোলাপুরম। আচ্ছা, এই সমস্ত ইনফরমেশন মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ এগুলো। নেক্সট, মুঘল সম্রাট আকবর কত সালে হিন্দুদের ওপর থেকে বৈষম্যমূলক জিজিয়া কর সম্পূর্ণ রদ বা রিলিজ করেছিলেন? সালটা হচ্ছে 1564 সালে জিজিয়া কর তুলে নেওয়া হয় আকবরের দ্বারা। 1556 সাল কেন বিখ্যাত? 1556 সালে হচ্ছে সেকেন্ড ব্যাটল অফ পানিপথ। কার সাথে? বৈরাম খাঁর সাথে আর হিমুর সাথে, ঠিক আছে। 1582 কেন বিখ্যাত? 1582-তে আকবর দিন-ই-ইলাহি প্রবর্তন করছেন। 1605 সালে আকবর মারা যাচ্ছেন, ডেথ অফ আকবর। 1875 সালে বোম্বেতে বিখ্যাত আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন, যার মূল স্লোগান ছিল বেদে ফিরে যাও, গো ব্যাক টু ভেদাস। বেদের যুগে ফিরে যাও। কে প্রতিষ্ঠা করেছিলেন এই আর্য সমাজ? উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, রাজা রামমোহন রায় রিলেটেড কিছু ইনফরমেশন আমরা দেখে নেব। 1815, কোন জায়গায় 1814 লেখা তোমরা দেখতে পারো। 1815 সালে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করছেন। আচ্ছা, দুটো সালেরই নলেজ রাখতে হবে, ইনকেস পরীক্ষায় যদি 1814 সাল থাকে কনফিউশনে যাতে না পড়ো তোমরা। এরপরে 1828 সালে প্রতিষ্ঠা করা হচ্ছে আত্মীয় সভার পরে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করা হচ্ছে। নেক্সট, স্বামী বিবেকানন্দ সাথে রিলেটেড কিছু ইনফরমেশন আমরা জেনে নেব। যেমন ইনি 1893 যাচ্ছেন শিকাগোতে, আমেরিকার শিকাগোতে যাচ্ছেন, শিকাগো ধর্ম সম্মেলনে তিনি যাচ্ছেন। আচ্ছা, 1897 সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন। আচ্ছা, জ্যোতিবা ফুলে কেন বিখ্যাত? জ্যোতিবা ফুলে তিনি 1873 সালে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করছেন। ইনি গোলামগিরি লিখছেন, ভীষণ গুরুত্বপূর্ণ, গোলামগিরি রচনা করছেন। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহের সময় উত্তরপ্রদেশের ঝাঁসি অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে কে বীরত্বের সাথে নেতৃত্ব দিয়ে শহীদ হন? উত্তর হচ্ছে, সবাই তোমরা জানো যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এর পাশাপাশি আমরা জেনে নেব বেগম হযরত মহল কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? ইনি নেতৃত্ব দিয়েছিলেন লখনৌতে। নানা সাহেব কানপুরে। খান বাহাদুর খান বারেলিতে নেতৃত্ব দিয়েছিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ, কোন স্থানে কে নেতৃত্ব দিচ্ছেন, খুব সুন্দর জায়গা কোশ্চেন তৈরি হওয়ার, তো তোমরা অবশ্যই এগুলো তো মুখস্থ বা ঠোঁটস্থ রাখতেই হবে। নেক্সট, 1928 সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় লাহোরে পুলিশের লাঠির আঘাতে কোন চরমপন্থী নেতার মৃত্যু হয়েছিল? 1928 সালে লাঠির আঘাতে মৃত্যু হয়ে যায় লালা লাজপত রায়ের। এই লাঠির আঘাতে মৃত্যু হওয়ার পরেই কিন্তু এক প্রকার ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এরা প্রতিশোধ নেওয়ার জন্য স্যান্ডার্সকে হত্যা করে এবং তাদের ফাঁসি দেওয়া হয়। ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের ফাঁসি দেওয়া হয় 1931-এ 23শে মার্চ ফাঁসি দেওয়া হচ্ছে।
23শে মার্চ। আচ্ছা, বিপিনচন্দ্র পাল ইনি ছিলেন চরমপন্থী নেতা। চরমপন্থী নেতা। বাল গঙ্গাধর তিলক ইনিও ছিলেন চরমপন্থী নেতা। বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় চরমপন্থী নেতা ছিলেন। তাদের মধ্যে বাল গঙ্গাধর তিলক মারা যাচ্ছেন 1920 সালে। 1920 সালের 1 আগস্ট, যেই দিন গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন লঞ্চ করেছিলেন, ওই দিনেই মারা যাচ্ছেন বাল গঙ্গাধর তিলক। এবং তার স্মৃতিতে তৈরি করা হচ্ছে তিলক স্বরাজ ফান্ড, ভীষণ গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নেবে। নেক্সট, 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আন্দোলনের মূল নায়ক কে ছিলেন, যাকে ছাত্ররা মাস্টারদা বলে ডাকতেন? তিনি হচ্ছেন সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। আচ্ছা, এর পাশাপাশি আমরা জেনে নেব বাঘা যতীন কেন বিখ্যাত। বাঘা যতীনের নাম প্রথমত তোমরা জেনে নাও যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, কিন্তু আমরা বাঘা যতীন নামেই কিন্তু বেশি জানি। আচ্ছা, বাঘা যতীনের সাথে যুক্ত ভীষণ গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, সেটা হচ্ছে বুড়িবালামের যুদ্ধ। বুড়িবালামের যুদ্ধ। বুড়িবালামের যুদ্ধ। বুড়িবালামের যুদ্ধটা হচ্ছে উড়িষ্যায় বুড়িবালাম একটা নদী, সেই নদীর ধারে সেখানে জার্মানি থেকে জাহাজ ভর্তি করে বন্দুক, উন্নত মানের আধুনিক বন্দুক আসার কথা ছিল। তো সেখানে বাঘা যতীন আর তার সহকর্মীরা সেখানে লুকিয়েছিলেন বন্দুকগুলোকে রিসিভ করার জন্য। তো সেখানে দেখা যাচ্ছে ইংরেজরা চলে যাচ্ছে, ইংরেজের সেনারা খবর পেয়ে যাচ্ছে, ওরা গিয়ে ডাইরেক্ট অ্যাটাক করছে। তো সেই ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে মৃত্যু হয়ে যায় বাঘা যতীনের। ঠিক আছে। রাসবিহারী বসু। রাসবিহারী বসু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইনি যুক্ত দিল্লি বম কেসের সাথে। দিল্লি বম কেস। লর্ড হার্ডিংকে আর কি মারার জন্য বোমা ফেলা হয়েছিল। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, রাসবিহারী বসু আর রাসবিহারী ঘোষ দুজন আলাদা ব্যক্তি, অবশ্যই টাইটেল শুনেই আর কি বোঝা যাচ্ছে। তো এইখানে অনেক সময় স্টুডেন্টরা ঘুরিয়ে ফেলে এই দুজন ব্যক্তির মধ্যে, রাসবিহারী ঘোষ আর রাসবিহারী বসুর মধ্যে। ঠিক আছে। 1907-এর সুরাট কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন বা সুরাট কংগ্রেসের প্রেসিডেন্ট তিনি হয়েছিলেন রাসবিহারী ঘোষ। রাসবিহারী বসু কিন্তু দেখা যাচ্ছে যে 1912-তে এই দিল্লি বম কেসের সাথে যুক্ত হচ্ছেন। আচ্ছা, দিল্লি বম কেসে এখানে রাসবিহারী বসু ছিলেন মাস্টারমাইন্ড, কিন্তু বোমা ফেলা হচ্ছে বসন্ত বিশ্বাসের দ্বারা। বসন্ত বিশ্বাস বোমা ফেলছে। ঠিক আছে, বসন্ত বিশ্বাস। আচ্ছা, নেক্সট, ক্ষুদিরাম বোসের নাম তোমরা অবশ্যই শুনেছো। 1908 সালে মুজাফফরপুর বোম কেসের সাথে যুক্ত। মুজাফফরপুরে প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বোস যাচ্ছেন এবং সেখানে তারা বোমা মারছেন, কিন্তু আলটিমেটলি সফল হচ্ছে না সেই মিশনটা। কিন্তু ধরা পড়ে যাচ্ছে প্রথমে প্রফুল্ল চাকি, তিনি নিজে আর কি নিজের বন্দুকে গুলি খেয়ে মৃত্যুবরণ করছেন, এবং ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হচ্ছে ওই 1908 সালেরই 11ই আগস্ট। গুরুত্বপূর্ণ সাল, মনে রাখবে। এবার তোমাদের জন্য কোশ্চেন, চেক করো তোমার প্রস্তুতি কেমন আছে। এই 3টে কোশ্চেন গুগল না করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। যদি 3টে কোশ্চেনেরই উত্তর তোমরা দিতে পারো, তার মানে বুঝে নিও তোমার প্রস্তুতি ভালো, জাস্ট আরেকটু এফোর্ট লাগানোর প্রয়োজন তোমার আছে। কোশ্চেন হচ্ছে, আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋগ্বেদ এ মোট কতগুলি সূক্ত রয়েছে? চতুর্থ বৌদ্ধ সংগীতি কুষাণ সম্রাট কনিষ্কের আমলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আর 1885 সালের ডিসেম্বরের বোম্বেতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে মোট কতজন প্রতিনিধি অংশ নিয়েছিলেন? গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছিল। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট ডাউন করে নিয়েছো। এইরকমই ক্লাস পেতে এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।